হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছো আজকে কী বিষয় নিয়ে কথা হবে। সেটা হচ্ছে সেলফ স্টাডি ভার্সেস কোচিং। ম্যাক্সিমাম ছেলেমেয়ের কমেন্ট এবং বেশিরভাগটা আমি কমেন্টের থেকেই ভিডিও করি, যে তোমরা যেগুলো জানতে চাও, যে দিদি আমি একা একা পড়ছি, আমি কি ইউপিএসসি ক্র্যাক করতে পারবো, বা দিদি আমি একা পড়ছি, আমি কি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবো। তো আজকের ভিডিওটি ইন্টিগ্রেটেড হবে বলতে পারো, যে সেলফ স্টাডি বা কোচিং কোনটা ইম্পর্টেন্ট এই ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির মতো এক্সাম ক্র্যাক করার জন্য। তো প্রথমে আমি দুটো দিকই বলবো, বলার পরে কোনটাতে কি ভালো আছে মন্দ আছে, প্রোজ অ্যান্ড কনস সমস্তটাই ডিসকাস করব। দেখো, প্রথমেই বলে রাখি, সেলফ স্টাডি তুমি যেভাবেই করো না কেন, ইউ হ্যাভ টু ডু সেলফ স্টাডি, এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি যদি কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো বা না পড়ো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে সেলফ স্টাডি করতেই হবে। সেলফ স্টাডি হচ্ছে নিজে পড়াশোনা করা। তো কোচিং থাকা না থাকার মধ্যে কি পার্থক্য হয়? আমি নিজে এমন একজন মানুষ যে কোনোদিনও জেনারেল স্টাডিজের জন্য কোনো কোচিং আমি করিনি। জিএস পেপারে যে ফাউন্ডেশন কোর্সটা হয় সেটা আমি কোনোদিনও করিনি, আমার আর্থিক সচ্ছলতা সেই সময় ছিল না বলে, ঠিক আছে? বাট আমি অপশনাল পেপারের কোচিং করেছি, সিস্যাট পেপারের কোচিং করেছি, এথিক্সের কেস স্টাডির কোচিং করেছি। তো এরকম বেশ কিছু সিলেক্টিভ টপিকের আমি কোচিং করেছি। কেন করেছি? বিকজ আমার মনে হয়েছে ওই টপিকগুলো আমি একা একা রেডি করতে পারছি না বলে। তো তোমাকে আগে বুঝতে হবে নিজের ক্যাপাবিলিটিসের ওপর তোমার যদি ভরসা থাকে, তুমি যদি জানো যে আমি জিএসএস সাবজেক্টটা হয়তো করতে পারবো, কিন্তু আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের নই, তো আমি সিস্যাটটা হয়তো পাচ্ছি না, তো তোমাকে সিস্যাটের জন্য হয়তো কোচিং নিতে হতে পারে। বা তুমি হয়তো জানো যে আমার অপশনাল পেপার এরকম হতেই পারে যে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেই সেম সাবজেক্টটাকেই তুমি অপশনাল রাখছো, তো তোমার হয়তো কোচিং নাও লাগতে পারে, বিকজ ওই 3 বছরে তোমার সেই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো সুতরাং তোমার হয়তো কোনো টিচার লাগলো না। বাট আমি ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েশন করেছি আর আমার অপশনাল পেপার অ্যানথ্রোপোলজি, তো আমি কি করেছি, আমি কোচিং নিয়েছি। তো এটা বুঝতে হবে যে তোমার কোন কোন জায়গায় কোচিং লাগবে আর কোন জায়গায় কোচিং লাগবে না। তো নিজেকে আগে বুঝতে হবে। যদি তোমার মনে হয় যে না, আমার ফিনান্সিয়াল প্রবলেম নেই, আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি যথেষ্ট রয়েছে, আমি যেখানে একটা দিল্লিতে গিয়ে বড় ইনস্টিটিউটে হোক বা যেখানে হোক আমি একটা কোচিং নিতে পারি, আমার কোনো প্রবলেম হবে না, ডেফিনেটলি ইউ ক্যান গো, ডেফিনেটলি। বাট সেটা তোমাকে বুঝতে হবে যে এটা একটা টাইম, বা বলতে পারো দুটো, তুমি যেদিকেই যাও না কেন দুদিকেই দুরকমভাবে সময় লাগে। আমি একটু এই বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কেউ যারা সেলফ স্টাডি করে, আমি যেরকম নিজে একজন মানুষ, কোথার থেকে বিলং করি, বেঙ্গলি মিডিয়াম থেকে। আমার পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাংলা মিডিয়ামে, কিন্তু লাকিলি আমি স্পোকেন ইংলিশে দুটো কোর্স করি এবং লাকিলি আমার গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স হওয়ার ফলে আমার ইংলিশটা তুলনামূলক একটু ভালো জায়গায় ছিল। তুলনামূলক, আবারও বলছি, খুব ভালো নয়, ঠিক আছে? খুব সামান্য একটু ভালো জায়গায় ছিল, বাট স্টিল আমি প্রবলেম ফেস করেছি ইংলিশ বুঝতে গিয়ে। তো তখন আমার প্রথম দিকে কি হতো, যে সাবজেক্টটা হয়তো, যে ইংলিশের, যেহেতু আমাদের এই ইউপিএসসি লাইনে বেশিরভাগ বই কিন্তু ইংলিশ ভার্সন, এবং আমি নিজে পার্সোনালি সব ইংলিশ ভার্সনের বই পড়েছি, তো অনেকটা কেউ হয়তো যারা ইংলিশের ব্যাকগ্রাউন্ড ছিল বা ইংলিশ অনার্স ছিল বা যাদের হয়তো ইংলিশ মিডিয়াম থেকে যারা বিলং করে, তারা হয়তো খুব সহজে জিনিসটা বুঝে গিয়েছিল। বাট আমাকে কি করতে হয়েছিল, সময়টা একটু বেশি বাড়াতে হয়েছিল, আর কিছু নয়। কিন্তু হয়তো যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে পড়াশোনা করছে, সে হয়তো যে জিনিসটা খুব সহজে বুঝে গেছে, কারণ সে এনসিইআরটি পড়ে এসছে, সে ক্লাস 11-12 অবধি এনসিইআরটি পড়ে এসছে। বাট আমি কোনোদিনও এনসিইআরটি পড়িনি। তো সুতরাং আমি যখন প্রথমবার এনসিইআরটি পড়ছি, তখন কিন্তু আমাকে একটু বেশি সময় দিতে হয়েছে, বা আমি স্ট্যান্ডার্ড বই পড়ার আগে একটু এনসিইআরটি পড়ে নিজের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে নিয়েছি। তো হয়তো যে ব্যক্তি, মানে ও যেটা হয়তো 6 ঘন্টায় বুঝছিল, সেটা হয়তো আমার 8 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা হয়তো আমার বেশি লেগেছে বুঝতে, এইটুকুই যা, আদারওয়াইজ আর কিছু নয়। কিন্তু আর যদি কোচিং থাকে সেক্ষেত্রেও সেম তাই। হয়তো যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে, যখন আমি নিজে পড়েছি, সেই একটা ইকোনমির ম্যাক্রো ইকোনমিক্সের এনসিইআরটি বা তোমার হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির এনসিইআরটি, এগুলো যথেষ্ট টাফ লাগে, যেহেতু যারা এই সাবজেক্টগুলো আগে কখনো পড়েনি তাদের কাছে। মাধ্যমিক লেভেলে লাস্ট আমি জিওগ্রাফি পড়ে এসেছিলাম, তারপর আমার কোনোদিনও জিওগ্রাফি ছিল না, ইকোনমিক্স কোনোদিনও ছুঁয়েও, মানে দেখিনি কোনোদিনও সাবজেক্টটা কিছু, একদম প্রথম এই লাইনে এসে প্রথম পড়া। তো ম্যাক্রো ইকোনমিক্সের বইটা মাথার উপর দিয়ে চলে যেত, ফিজিক্যাল জিওগ্রাফির টপিকগুলো কিছু বুঝতে পারতাম না। তো আমার ওটা তুলতে অনেক সময় গেছে, 10 বার 15 বার করে, কতবার করে রিভিশন দিয়েছি, বুঝে বুঝে পড়েছি, ছবি দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, লিখেছি, সমস্ত কিছু করার পরে নোট বানিয়েছি, তারপরে গিয়ে হয়তো বুঝতে পেরেছি। যখন আমার কাছে কেউ পড়তে আসে বা কাউকে আমাকে জিজ্ঞাসা করে, দিদি এই জায়গাটা একটু বুঝিয়ে দাও, আমি কি করি, আমি যখন ওদেরকে এটা গল্পের মতো বলে দিই, এটার পর এটা হবে, এটার থেকে এটা হবে, ছবি আঁকলাম, একটা এটা বোঝালাম, বললো কি সুন্দর বুঝিয়ে দিলে দিদি, কিছু মানে একদম সহজে হয়ে গেল, বাড়ি গিয়ে 2 বার রিডিং করলাম, হয়ে গেছে। তো পার্থক্যটা এই জায়গাটাতে, পড়াশোনাটা দুজনকেই করতে হয়। কোচিংয়ে যে পড়ছে তাকেও সেলফ স্টাডি করতে হয়, যে নিজে বাড়িতে একা পড়ছে তাকেও সেলফ স্টাডি করতে হয়। পড়াশোনা মানে এরকমটা নয় যে কোচিংয়ে কেউ বুঝিয়ে দিল বা টিচার বুঝিয়ে দিল, সেখানেই আমি জিনিসটাকে থামিয়ে দিলাম, আমি আর করলাম না। না, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে খুব ভুল ভাবছো। যারা কোচিংয়ে পড়তে যায় তাদেরকেও পড়তে হয়, কারণ টিচার কনসেপচুয়াল ক্ল্যারিটি দেয়, বাট
প্রত্যেকটা সাবজেক্টে 50% কনসেপ্ট থাকলে 50% ফ্যাকচুয়াল থাকে, মানে একটা কনসেপ্ট থেকে হয়ে যায় আর একটা মুখস্থও করতে হয়, বারবার রিভিশন করতে হয়। আর একটা জিনিসও জানবে, না পড়ে প্র্যাকটিস না থাকলে, অভ্যাস না থাকলে কনসেপচুয়াল জিনিসও মানুষ ভুলে যায়, ঠিক আছে? তো যদি তোমাকে প্র্যাকটিসে রাখতে হয়, অভ্যাসে রাখতে হয়, মনে রাখতে হয়, কন্টিনিউয়াসলি কিন্তু তোমাকে রিভিশন করতে থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে, সেটা কনসেপচুয়াল হোক বা ফ্যাকচুয়াল হোক। তো পড়াশোনাটা উভয় পক্ষকেই করতে হয়, শুধু পার্থক্যটা কোথায়, যে একা একা বাড়িতে পড়ছে তাকে হয়তো ওই একটা সাবজেক্ট বুঝতে গিয়ে যে কঠিন সাবজেক্ট যেগুলো হয় সেগুলো অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে, যে সাবজেক্টে কনসেপ্ট রয়েছে, যেমন সায়েন্সের সাবজেক্ট, ইকোনমিক্স, ফিজিক্যাল জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো বা এনভায়রনমেন্টের বেশ কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো সায়েন্সের সাথে রিলেটেড। তো সেই সাবজেক্টগুলো বুঝতে গিয়ে সেই ছেলেটিকে বা মেয়েটিকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে, বেশি সময় দিতে হচ্ছে, বেশি মাস দিতে হচ্ছে, বেশি বছর দিতে হচ্ছে। আবার অপরপক্ষে যে ছেলেটি বা মেয়েটি কোচিংয়ে পড়ছে, যেখানে হয়তো তাকে তার স্যার বই ধরে খুব সুন্দরভাবে গল্পের মতো জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, তার কনসেপ্টটা ওখানে বসে ক্লিয়ার হয়ে গেছে, তাকে আর সেই এফোর্টটা দিতে হলো না। সে বাড়ি আসলো, এসে 2বার 3বার 4বার রিডিং পড়লো, মুখস্থ করলো, পরের দিন গিয়ে মক টেস্ট দিল, তার এফোর্টটা হয়তো আরেকটু কম লাগলো, এইটুকুই যা। আদারওয়াইজ পড়াশোনা উভয় পক্ষকেই করতে হয়, ঠিক আছে? তো যারা ভাবছো যে আমি সেলফ স্টাডি করছি, আমি কি পাস করবো কি না, এরকম বহু টপার আছে, ঠিক আছে? বহু টপার আছে, আমি অনেকের এক্সাম্পল দিয়ে তোমাদের বলতে পারি যারা শুধুমাত্র সেলফ স্টাডি করেই পড়াশোনা করে পাস করেছেন। অনুকুমারী ম্যাম বলো, সৌমিয়া শর্মা ম্যাম বলো, বা তোমাদের বেশ ভালো ভালো নাম করা যারা টপার রয়েছে, যারা কিন্তু কোনো ফাউন্ডেশন কোর্স করেনি। কিন্তু একটা জিনিস জানবে, ফাউন্ডেশন কোর্স না করলেও অনেকেই, ম্যাক্সিমাম টপার বলো বা স্টুডেন্ট বলো, সেটা করে, সেটা হচ্ছে টেস্ট সিরিজ, ঠিক আছে? মক টেস্ট সিরিজ জয়েন তোমাকে করতেই হবে, সেটা প্রিলিমস হোক, মেন্স হোক বা ইন্টারভিউ হোক। ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা মক ইন্টারভিউ বলে থাকি। তো তোমাকে কিন্তু ডেফিনেটলি টেস্ট সিরিজ বা মক টেস্ট সিরিজ কিন্তু জয়েন করতে হবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তুমি কি করবে, তুমি আমি নিজেও পার্সোনালি এটাই করেছিলাম, আমি বাড়িতে সেলফ স্টাডি করেছিলাম, বাট আমি কিন্তু ভিশন থেকে বা শুনি আইএস থেকে, বড় বড় ইনস্টিটিউট থেকে কিন্তু আমি মক টেস্ট সিরিজ জয়েন করেছি, এবং সেখানে মক টেস্ট সিরিজগুলো আমি দিয়েছি। দেওয়ার পরে আমি নিজেকে ইভ্যালুয়েট করেছি যে আমার কোথায় কি ঘাটতি হলো, বা কত নাম্বার পেলাম, কটা ভালো মার্কস আসছে কিনা, কেন কম আসছে, সেখানে এক্সপ্লানেশনটা পড়লাম। তো এইটা কিন্তু অবশ্যই করো। যাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, যারা সেই পরিমাণ ফাইন্যান্স অ্যাফোর্ড করতে পারছো না, যে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারছো না, বা হয়তো 2 লাখ 1.5 লাখ তো আমি অনেক বেশিই বলছি, হয়তো সামান্য 500-1000 টাকাও যারা মাসে অ্যাফোর্ড করতে পারছো না, প্লিজ একটু কষ্ট করে হলেও পয়সা জমাও, জাস্ট বিকজ অফ টেস্ট সিরিজ, ঠিক আছে? টেস্ট সিরিজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউপিএসসি ক্র্যাক করতে কিন্তু মক টেস্ট সিরিজ ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুমি প্র্যাকটিস না করে এক্সাম হলে কোনোভাবেই তোমার সেই 100% আউটপুট কিন্তু তুমি দিতে পারবে না। তো সুতরাং একটা কথা বলবো, যদি যাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, নিজেরা সেলফ স্টাডি করে সেই টাকাটা জমিয়ে রাখো টেস্ট সিরিজের জন্য, মক টেস্ট সিরিজ বা প্রিলিম বা মেন্সে পাস করলে পরে মক ইন্টারভিউয়ের জন্য। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, ডেফিনেটলি তারা কোচিং জয়েন করতে পারে। কোচিং থেকে সমস্ত কিছু তুমি গাইডেন্স বলো। আর সব থেকে বড় ব্যাপার, কোচিং যেটা তোমাদের দেবে সেটা হচ্ছে হোয়াট টু রিড, হোয়াট নট টু রিড, যেটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। যেহেতু আমি কারোর কাছে পড়িনি, সেহেতু ওই কি মানে ওই ব্যাপারটা হচ্ছে, বিরিয়ানিও খেয়েছি, পোলাওও খেয়েছি, পান্তা ভাতও খেয়েছি, পচা ভাতও খেয়েছি, সব খেয়েছি। খাওয়ার পরে কোনটা রাজভোগ আর কোনটা পান্তা ভাত সেইটা তারপরে বুঝতে পেরেছি, ঠিক আছে? তো দেখে না, ওই বিগিনার স্টেজে দেখে বোঝা যায় না। চোখের সামনে বিরিয়ানি পান্তা ভাত দেখলে হয়তো চিনতে পারো, বাট যে বাচ্চাটি ছোট, মানে তুমি নিজেকে অ্যাজ একদম পুচকি একটা ছোট্ট 5 বছর বা 3 বছরের বাচ্চার মতো ভাববে। যখন তুমি 3 বছর ছিলে, তুমি চিনতে না কোনটার নাম বিরিয়ানি, কোনটা পোলাও, কোনটা পান্তা ভাত। মুখে দিয়ে যেটা খেতে ভালো লাগতো বুঝতে পারতে এটা খেতে খুব টেস্টি। তো এখানেও ব্যাপারটা তাই। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার এখনও মনে আছে, যখন আমি ইকোনমির বই কিনি, অ্যাকচুয়ালি আমি প্রচুর বই কিনেছি। প্রথমে ফার্স্ট যেটা কিনি সেটা হচ্ছে একটা মাধ্যমিকের পুরনো ভার্সনের যে বইগুলো হয়, ওই মোটা মোটা যে বইগুলো হতো আগেকার দিনে, আমার দিদিরা যে সময় যে মাধ্যমিক দিত, সেই সময় মোটা ওল্ড সিলেবাসের ইকোনমির বই, সেই বই একটা কিনে বাংলা ভার্সনের আমি পড়ি। কেন, আমার এক স্যার আমাকে বলেছিল যে উচ্চ মাধ্যমিক লেভেলের ওল্ড সিলেবাসের বই পড়তে হবে, মোটা যে বইগুলো হয়। কিনে নিয়ে আসি, কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসে পড়ি। পড়তে গিয়ে আমার মনে হলো এটা খুব একটা টু দি পয়েন্ট নয়, এবং ওর ভেতর যে টপিকগুলো লেখা ছিল সেগুলো বর্তমান ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড নয়। ওটা ইকোনমিক্সের বই ছিল, আর আমার ইন্ডিয়ান ইকোনমি দরকার ছিল, ঠিক আছে? এটা একটা পার্থক্য। দেন আমি বইটা বিক্রি করে দিই। তারপর আমি ইউটিউব ঘাঁটি, 2017 সাল। তখন একমাত্র ভালো ইকোনমির বই বলতে রমেশ সিংয়ের বইটার নামটাই জানা যেত। আমি রমেশ সিংয়ের বই কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে পড়তে শুরু করি। 2-3টে চ্যাপ্টার পড়ি, সব মাথার ওপর দিয়ে একেবারে জিজ্ঞাসা চিহ্নর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। ভালো কথা। তারপর ইউটিউব আরও ঘাঁটি। ইউপিএসসি লাইনে যখন আসি, আমি WBCS এর সময় রমেশ সিং কিনেছিলাম। ইউপিএসসি লাইনে যখন আসি, তখন সঞ্জীব বর্মা বইটার নামটা খুব ফেমাস শুনি, সঞ্জীব বর্মার ইকোনমির বইটা। আমি নিজে কিনিনি, আমার এক বন্ধুকে আমি কিনতে বলি যে তুই একটু কেন, তোর থেকে আমি একটু মাঝে মধ্যে নিয়ে পড়বো। তো ও কেনে, এবং আমি মাঝে মধ্যে ওর থেকে নিয়ে পড়তে শুরু করি। এবার দেখতে পাই যে বইটাতে সহজভাবে লেখা আছে ঠিকই, একটু ছোটো ঠিকই, মানে ওই রমেশ সিংয়ের 3 ভাগের 4 ভাগের 1 ভাগ হয়তো সঞ্জীব বর্মা ছিল, এটা ঠিক কথা। বাট কিছুতেই যেন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কারণ একেও আমাকে বুঝিয়ে দেওয়ার লোক নেই।
তো তারপরে কি করে ইউটিউবে আরও ঘাঁটি, তখন দেখি শঙ্কর গণেশের একটি ইকোনমির বই হয়, সেটাতে খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার করা আছে। আর হচ্ছে মৃণাল স্যারের ইকোনমির কিছু ভিডিও হয়, তখন অবধি ওই মৃণাল স্যারের নোটগুলো দিল্লির মার্কেটে সেভাবে কি পাওয়া যেত না যেত জানি না, 2017-18 সাল সেইভাবে পাওয়া যেত না। তারপর 18 সালের মাঝ বরাবর তখন একটা নোট খুব ফেমাস হয়, সেটা হচ্ছে শ্রীরাম আইএসের ইকোনমির নোট, যেটা দিল্লিতে তোমার ভীষণভাবে ফেমাস ছিল, শ্রীরাম আইএসের ইকোনমির নোট। এবার আমি সেখান থেকে দিল্লি থেকে কিনে নিয়ে আসি শ্রীরাম আইএসের ইকোনমির নোট, এবং কিনে নিয়ে এসে যখন পড়তে শুরু করি সেটাও যেন টাফ লাগছে, মানে পড়ছি বুঝতে পারছি যে কী লেখা আছে, বাট যখন পরে চোখ বন্ধ করছি কিছু রিটেন থাকছে না। তারপর আরও ঘাটতে ঘাটতে যখন দেখলাম যে এইসব করে কিচ্ছু হবে না, 2019 সালে যখন মক টেস্ট দিতে শুরু করলাম, তখন সব জায়গায় লেখা রয়েছে রেফারেন্সের মধ্যে ম্যাক্রো ইকোনমিক এনসিইআরটি। তো তখন সেই 2018 শেষে বা 19-এর শুরু বলতে পারো, 19-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ম্যাক্রো ইকোনমিক্সের এনসিইআরটি বইটা পড়তে স্টার্ট করলাম। যখন এনসিইআরটি পড়ছি, এনসিইআরটিও 10 বার পড়তে হয়েছে বোঝার জন্য, কিন্তু সময় গেছে অনেকটা, এবং পড়ছি যখন আলটিমেটলি আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম। ইকোনমিক্সের এনসিইআরটি দেখছি, ইউটিউবের ভিডিও দেখছি, এনসিইআরটি ক্লাস 12-এর এনসিইআরটি এবং 11-এর একটা এনসিইআরটি ছিল ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, এই দুটো এনসিইআরটি আমি ভালো করে বুঝতে পারলাম। যেই মুহূর্তে বুঝতে পারলাম, তারপর দেখছি শ্রীরাম আইএসের ইকোনমিক নোটটা যেন ওয়াজ জল ভাত, কিছুই না, ও একই তো জিনিস আছে, শুধু একটু স্ট্যান্ডার্ড লেভেলে আছে, তখন যেন খুব সহজেই বুঝতে পারছি। তারপর বর্তমান দিনে আমি শ্রীরাম আইএসের ইকোনমির যে বইটা পাওয়া যায় ব্ল্যাক কালারের, ওই বইটাই 2020 সাল থেকে লাস্ট 3-4 বছরে বহুবার রিভিশন করেছি, ওটাই পড়ে যাচ্ছি। তো ওটাও বুঝতে পারতাম না যদি না আমি এনসিইআরটি পড়তাম, বোঝা গেছে? তো সুতরাং বেসিক থেকে স্টার্ট করো, যাদের টিচার নেই, যারা একা সেলফ স্টাডি করছো, এনসিইআরটি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। এনসিইআরটি, গুগল, ইউটিউব এগুলো ছাড়া, ডিকশনারি এগুলো ছাড়া তোমার কোনো বন্ধু থাকতে পারে না। তো একা পড়লে, সেলফ স্টাডি করলে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতেই হবে। আর যদি কোনো কোচিং থাকে, ডেফিনেটলি তারা তোমাকে এই কাজটা করে দেবে। আজকে যখন আমার ব্যাচে কোনো স্টুডেন্ট পড়তে আসে, আমায় জিজ্ঞাসা করে দিদি কী কী পড়বো, আমি একটা প্রথম দিন একটা বুক লিস্ট বানিয়ে বলে দিই এই সাবজেক্টের এই বই, এটা বেস্ট বই মার্কেটের এই সাবজেক্টের কিনে নেবে। কারণ একটা জিনিস জানবে, সব জায়গায় লক্ষ্মীকান্ত পাওয়া যায় না। পলিটির যেমন একটাই বই হয় লক্ষ্মীকান্ত, বাট সব সাবজেক্টে এরকম হয় না, অনেক সাবজেক্ট আছে যেগুলো কনফিউজিং, অনেক ধরনের বই পাবে, তুমি নিজে কনফিউজড হয়ে যাবে, এ বলবে এটা কেন, ও বলবে সেটা কেন, তুমি নিজে একবার এটা দেখবে, তুমি নিজে একবার ওটা দেখবে, এরকম। তো একমাত্র ওই তোমার হচ্ছে স্পেকট্রাম বা ধরো লক্ষ্মীকান্ত, এই বইগুলোই রয়েছে একদম একটার জন্য, এই একটাই বই। তাও ইদানিংকালে মডার্ন হিস্ট্রির আরও অনেক বই বেরিয়েছে, যেমন কৃষ্ণা রেড্ডি আছে, সোনালী বানসাল আছে, তো এক একজন এক একটা কেনে, তো সেটাতেও একটা কনফিউশন ক্রিয়েট হয়, ইভেন অ্যানশিয়েন্ট মিডাইভেলের ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে সেলফ স্টাডি করলে যেটা হয় সেটা হচ্ছে এই প্রবলেমগুলো হয়, যে ওই কনফিউশন, যে মনে হবে এটা পড়ি ওটা পড়ি, এ ওটা বলছে ও সেটা বলছে, কোনোটা দিয়ে যেন একা একা বুঝে উঠতে পারছি না। যেই মুহূর্তে কোনো একজন টিচার বুঝিয়ে দিল, ও আচ্ছা ব্যাপারটা এতটাই সোজা, কিন্তু আমি তো বুঝতেই পারিনি, এরকম ব্যাপার। তো তুমি যদি একা পড়ো, এই একটা প্রবলেম হয়। আদারওয়াইজ নিজে নিজে পড়াটা অবশ্যই খুব ভালো। এতে কি হয়, ভালো কোনটা মন্দ কোনটা দুটোর পার্থক্য চেনা যায়, যেটা আমি জিএসের ক্ষেত্রে চিনেছি। আজকে আমি জিএস পড়াতে পারি বোধহয় ঠিক এই কারণেই, কারণ আমি খারাপটাও টেস্ট করেছি, ভালোটাও টেস্ট করেছি, কোনটা খেতে হবে এবার বুঝে গেছি। কিন্তু অ্যানথ্রোপোলজি আমাকে অনেকে বলে যদি অ্যানথ্রোপোলজি পড়াও, আমি কেন পড়াই না? বিকজ আমি ওখানে একজন টিচারের হেল্প নিচ্ছি, আমি নিজেই রেডি নই। যেদিন আমি রেডি হবো সেদিন নিশ্চয়ই পড়াবো, আমি নিজেই রেডি নই, তো আমি কেন পড়াতে যাবো? তো কারণ ওখানে আমার সেই কনফিডেন্স নেই, যেটা আমার জিএসের যে কনফিডেন্সটা আছে, কারণ আমি জিএসে প্রচুর হার্ডওয়ার্ক দিয়েছি, প্রচুর সময় দিয়েছি, প্রচুর খেটেছি। তো এই জায়গাটাই একটা পার্থক্য থাকে তোমার কোচিং এবং সেলফ স্টাডির মধ্যে। এইবার কেউ কেউ বলো দিদি কোনটা বেটার, মানে আমি যদি কোচিং অ্যাফোর্ড করতে পারি সেক্ষেত্রে কি আমার কম সময় লাগবে? দেখো দুটো ক্ষেত্রেই সময় লাগে। কীরকমভাবে সময় লাগে আমি একটু বলি। যদি সেলফ স্টাডি করো, তোমার হয়তো পুরো সিলেবাস কভার করতে 2 বছর লেগে গেল, আমি কথার কথা ধরলাম, তোমার 2 বছর লাগলো, মিনিমামটা আমি ধরলাম, পুরো সিলেবাস কভার করতে 2 বছর লাগলো। যদি তুমি কোচিং করো, আমি আবারও বলছি এগুলো সবটাই অ্যাভারেজ স্টুডেন্ট বা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে, বেশ ডেফিনেটলি এক্সেপশনাল স্টুডেন্ট হয় যারা হয়তো মাসের 3 মাস 4 মাসেও পাস করে যাচ্ছে, তাদেরকে আমি বলবো প্লিজ তারা দেখো না, কারণ তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি ভিডিওটা বানাচ্ছিই না, ঠিক আছে? আমি একদম 80% যে অ্যাভারেজ স্টুডেন্ট হয়, যাদের যে মিনিমাম সময়টুকু লাগে অ্যাভারেজ সময়, সেই অ্যাভারেজ সময় ধরেই আমি ভিডিওটা বানাচ্ছি। আর যদি তুমি কোচিং করো সেক্ষেত্রেও কিন্তু এরকমই লাগে, বিকজ কোচিংয়ে ফাউন্ডেশন কোর্স কিন্তু চলে 1 বছর বা 1.5, ঠিক আছে? মিনিমাম 1 বছর বা 1.5 বছর কোচিংয়ে যখন ফাউন্ডেশন কোর্স চলে, মিনিমাম 1 বছর 1.5 বছর মিনিমাম, কোনো কোচিং 2 বছরও চলে, ঠিক আছে? তো যদি এটা চলে না, তখন ওই দিনে 5 ঘন্টা ক্লাস করার পরে, ম্যাক্সিমাম কোচিংয়ে 5 ঘন্টাই ক্লাস হয় সোম থেকে শুক্র, আর কিছু কোচিং বা কিছু 3 ঘন্টা করেও অনেক সময় হয়, আর কিছু কোচিং থাকে শনি রবিবারে উইকেন্ড ক্লাস করায়, একদম সকাল থেকে রাত অবধি টানা প্রায় 8 ঘন্টা স্কুলের মতো ক্লাস হতে থাকে, তো ওই যারা উইকেন্ড কোচিং করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম।
তো তুমি যেখানেই যাও তোমাকে ওই সেই তারপর বাড়ি এসে না খুব সেই লেভেলের শক্তি থাকে না, এনার্জি থাকে না, বা ইচ্ছেও করে না যে আমি পুরো পড়াটা করবো, রিভিশন করবো। পড়লেও ম্যাক্সিমাম ঘন্টা, 3 ঘন্টা পড়া হয়। 5-6 ঘন্টা কোচিং করে এসে ম্যাক্সিমাম একটা ছেলে মেয়ে কতক্ষণ পড়তে পারে? 3 ঘন্টা বাড়িতে এসে পড়তে পারে, 3-4 ঘন্টা, তার বেশি আর শরীর বা মন কোনোটাই দেয় না। তো সেক্ষেত্রে কি হয়, তার ফুল ফ্লেজেড রিভিশনটা হয় না। তো তখন আবার তারা কি করে, প্রথমে 1 বছর 1.5 বছরে কোচিং কমপ্লিট করে, তারপরে 6 মাস 1 বছর বাড়িতে ভালো করে রিভিশন করে, প্রিপেয়ার করে তারপর অ্যাটেম্পটে বসে। তো সেক্ষেত্রে তাদেরও তো 2 বছরই সময় লাগলো। সময় তুমি যেদিকেই যাও দুদিকেই লাগবে, সে কোচিংয়েও লাগবে, সেলফ স্টাডিতেও লাগবে। তো তোমাকে প্রথমত বলি সেটা হচ্ছে, যাদের অ্যাফোর্ডেবিলিটি রয়েছে, সুযোগ রয়েছে, তারা অবশ্যই করতে পারো, বা যাদের নিজেদের উপর কনফিডেন্স আসছে না, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা মনে হচ্ছে যে আমি একা পারবো না, বা আমি বুঝতেই পারছি না, আমার বেকার সময় নষ্ট হয়ে যাচ্ছে, তারা অবশ্যই কোনো টিচারের হেল্প নিতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না, ইউটিউবে সমস্ত কিছু ফ্রিতে অ্যাভেলেবেল আছে, নেটে সমস্ত কিছু আজকাল ফ্রিতে পাওয়া যায়, যে টপিকটা বুঝতে পারবো না ইউটিউব থেকে দেখে নেবো, এবং আমি একা একা বাড়িতে সেলফ স্টাডি করবো, কারণ আমার কোচিং অ্যাফোর্ড করারও ক্ষমতা নেই, বা আমার ইচ্ছেও নেই, বা আমার সেই কনফিডেন্সও আছে। তো যে কোনো রিজনই হতে পারে যে কারোর ক্ষেত্রে, তো তারা অবশ্যই সেলফ স্টাডিতে যাবে। তো তোমরা জিজ্ঞাসা করছিলে কোনটা বেটার, কোচিং বেটার না সেলফ স্টাডি বেটার? তো অ্যাকচুয়ালি একজন লিখেছিল, দিদি একটা ভিডিও বানাও কোচিং ভার্সেস সেলফ স্টাডি। তো অ্যাকচুয়ালি কোনোটাকেই আমি সেই অর্থে সাপোর্ট করি না, এবং আমার পার্সোনালি মনে হয় এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ সেলফ স্টাডি করেও ক্র্যাক করছে, কেউ কোচিং করেও ক্র্যাক করতে পারে না, এই কথাটাও মাথায় রাখবে। কারণ দিল্লির যে ইনস্টিটিউটগুলো রয়েছে, বড় বড় নামী ইনস্টিটিউট, সেখানে কিন্তু একটা ব্যাচে 500, 600, 700 করে স্টুডেন্ট পড়ছে। দ্যাট ডাজন্ট মিন সেই 500, 600, 700 প্রত্যেকটা স্টুডেন্ট ক্র্যাক করছে, বোঝা গেছে? তো পড়লেই যে তুমি ক্র্যাক করবে এরকমটা কেউ অ্যাসিওরিটি দিতে পারবে না। একমাত্র দ্য অনলি ইউ ক্যান অ্যাসিওর ইউর সেলফ যে আমি ক্র্যাক করতে পারি। তো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। টিচার একটা টু সাম এক্সটেন্ট অবধি তোমায় দিতে পারে, তোমায় বলতে পারে এটা ইম্পর্টেন্ট, এটা আনইম্পর্টেন্ট, এটা পড়ো, এটা পড়বে না, বাট বাড়ি গিয়ে সেটা তুমি পড়বে কি পড়বে না, এটা তোমার উপর, এটা সম্পূর্ণ তোমার উপর। আমি যখন ব্যাচে পড়াই একই জিনিসই বোঝাচ্ছি সবাইকে। যখন পরীক্ষা নিচ্ছি, বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মক টেস্টে 100, 150, 130, 140 এই লেভেলের নাম্বার পাচ্ছে 200-তে, ইউপিএসসির মক টেস্টে। আবার WBCS-এও সেম তাই, কিছু ছেলে মেয়ে আছে যারা 100-র মধ্যে 80, 90, 70 এইভাবে নাম্বার পেয়ে যাচ্ছে। আবার কিছু ছেলে মেয়ে রয়েছে 1, 2, 5, 7, 10ও পাচ্ছে। তার মানে কি আমি তাদেরকে পড়াচ্ছি না? না, পড়াচ্ছি। এবার ও বাড়ি গিয়ে পড়াশোনা করেনি, এটা ওর দায়। যে 100 পাচ্ছে, 150 পাচ্ছে, সে বাড়িতে পড়াশোনাটা করেছে তাই পাচ্ছে। তো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সবটা ডিপেন্ড করে যে যার নিজের ওপর। যে পড়াশোনা করবে সে ক্র্যাক করবে, যে পড়াশোনা করবে না সে ক্র্যাক করবে না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসল। তুমি কোচিং করো বা না করো, ইউ হ্যাভ টু ডু সেলফ স্টাডি। তোমাকে সেলফ স্টাডি করতেই হবে, এর কোনো বিকল্প হয় না। হার্ডওয়ার্ক এবং সেলফ স্টাডির কোনো রিপ্লেসমেন্ট কিচ্ছু নেই, অল্টারনেটিভ কিছু নেই, ইউ হ্যাভ টু ডু। তো আশা করি এরপর আর তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। যতটা সম্ভব ইলাবোরেশন, আমার এক্সপিরিয়েন্স, আমার যতটুকু নলেজ ছিল এই টপিকটা সম্পর্কে, আমি সবটা দিয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছি, প্রোজ এবং কনস। আর আমি চিরকালই কোনো দিনই না, মানে আমি এমন একজন মানুষ কখনোই এটাকে সাপোর্ট করে একটাকে নেগলেক্ট করতে পারি না, কোনোদিনও কোনো টপিকে পারি না। আমার চিরকালই একটা ব্যালান্সড ওপিনিয়ন থাকে। তো সেই ক্ষেত্রে আমি কোনোটাকেই যে এটাকে বেশি নাম্বার দেবো, ওটাকে কম দেবো, একেবারেই নয়। এক্সাম্পল সব জায়গায় আছে, কোচিং করেও ফেল করেছে এরকমও আছে, সেলফ স্টাডি করে পাস করেছে এরকমও আছে। তো তুমি কোন ক্যাটাগরিতে পড়বে এটা তুমি ভালো জানবে, সেটা আমি ভালো জানবো না। আমি দুদিকটাকেই বিচার করে বললাম, এবার তোমার যেটা স্যুট করবে তুমি ডেফিনেটলি সেটাই করবে। তো এইটুকুই ছিল এই ভিডিওটাতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমার ইউপিএসসি বা WBCS এর পড়াশোনা করছে, তাদের আশা করি উপকার হবে ভিডিওটার থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।